1994 সালের পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় এক চরম জাতিগত বিদ্বেষ থেকে শুরু হয় ইতিহাসের এক ভয়ঙ্কর গণহত্যা। টানা 100 দিন ধরে চলা এই গণহত্যায় মারা যায় 10 লাখ মানুষ। এর মধ্যেই একটা 4 স্টার হোটেল মিল কলিন্স হয়ে ওঠে মানুষের বাঁচার শেষ আশা, আর এক ম্যানেজারের কারণে বেঁচে যায় 1200 মানুষের জীবন। সেই সত্য ঘটনা নিয়েই আজকের গল্প হোটেল রুয়ান্ডা। গল্পটা শুরু হয় একটা রেডিও বার্তা পড়তে পড়তে। হুতুদের প্রভাবশালী নেতা জর্জ রুটুগুন্ডা বলছে, তুৎসিরা বেলজিয়ান ঔপনিবেশিকদের দালালি করেছে, ওরা আমাদের মাটি চুরি করে আমাদের সর্বহারা করেছে, এখন ওরা ফিরে এসেছে তুৎসি বিদ্রোহী হয়ে, এসব তেলাপোকাদের ধরিয়ে দাও, নিজের প্রতিবেশীদের উপর নজর রাখো। এই বলে সম্প্রচার শেষ হয়। সেই সময় রুয়ান্ডার রাজধানী কিগালিতে অবস্থিত মিল কলিন্স হোটেলের ম্যানেজার ছিল পল রুসেসাবাগিনা। জাতিতে সে একজন হুতু। হোটেলে আসা হাই প্রোফাইল গেস্টদের কাছে পলের বেশ নামডাক আছে। আজকে সে একজন হাই প্রোফাইল গেস্টকে বিদায় জানাতে আসলে সে তাকে 2 বক্স কোহিভা সিগারেট উপহার দেয়। ফেরার পথে তার একজন ওয়াইন ডিলারের কাছে আসে, যার নাম জর্জ রুটুগুন্ডা। হ্যাঁ, এই সেই রুটুগুন্ডা। এখানকার সব থেকে বড় ইম্পোর্টারের পাশাপাশি সে একজন হুতু প্রভাবশালী নেতা। পলের সাথে তার ভালো সম্পর্ক, আর এজন্যই পলকে হুতুদের মিছিলে যোগ দেওয়ার জন্য সে একটা জার্সি দিয়ে দেয়। এরপর ওয়াইন নিতে স্টোররুমে গেলে এক কর্মচারীর কাছ থেকে ভুলবশত একটা কাঠের বাক্স পড়ে যায়, আর বিয়ারের বদলে বের হয়ে আসে এক বক্স ধারালো অস্ত্র। জর্জ বিষয়টা ধামাচাপা দিতে বলে খুব কম দামে পাওয়ায় সে এগুলো চায়না থেকে চুক্তিতে কিনেছে। চিন্তার কিছু নেই, জর্জ আরও বলে সে পলকে কিছু এক্সট্রা বিয়ারও দিবে, আর এর জন্য বাড়তি দামও দিতে হবে না। পল আর দুবের যথেষ্ট সন্দেহ হলেও কথা না বাড়িয়ে তারা সেখান থেকে রওনা হয়ে যায়। পথে তারা হুতুদের সেই মিছিলের মধ্যে পড়ে। দুবে মিছিল দেখে গাড়ির ভেতর লুকিয়ে পড়তে গেলে পল বলে, এমন করলে ওরা আরও তোমার দিকে আকৃষ্ট হবে। মুখে একটা হাসি রাখো আর স্বাভাবিক থাকার চেষ্টা করো। দুবে জানায় মিছিলের মধ্যে তার কিছু প্রতিবেশী আছে যারা জানে সে তুৎসি, আর তখনই মিছিলের মধ্যে থেকে কেউ কেউ এগিয়ে আসে, কারণ দুবেকে তাদের চেনা চেনা লাগছে। তারা খুব বেশি ঝামেলা করার আগেই পল জার্সিটা বের করে দেখায়, আর হুতু পাওয়ার বলে স্লোগান দিলে তারা তাদের ছেড়ে দেয়। এরপর তারা সেখান থেকে তাড়াতাড়ি জীবন নিয়ে কেটে পড়ে। এদিকে আজকে হোটেলে 2 জন বিশেষ অতিথি এসেছে, একজন রুয়ান্ডার জেনারেল পেচিমঙ্গু আর একজন কর্নেল পদমর্যাদার কানাডিয়ান আর্মি নাম অলিভার। কর্নেল জানায় তাদের কাছে তথ্য আছে যে ইন্টারহ্যাম মিলিশিয়া মানে হুতু আধাসামরিক বাহিনী তুৎসিদের সাথে শান্তি চুক্তি কখনোই মানবে না। জেনারেল বলে এইসব নিয়ে ইউএনকে ভাবতে হবে না, রুয়ান্ডান আর্মি তাদেরকে নিয়ন্ত্রণ করতে জানে। এই সময় পল সেখানে আসে আর তাদেরকে একটা উষ্ণ অভিবাদন জানায়, আর তারপর বাসায় ফেরার জন্য বের হয়ে যায়। বাসায় ফেরার সময় পল রেডিওতে আবার শুনতে পায় হুতু পাওয়ার চ্যানেল থেকে রুয়ান্ডার প্রেসিডেন্ট, যে কিনা জাতিতে একজন হুতু, তাকে সতর্ক করা হচ্ছে প্রেসিডেন্ট যেন পুনরায় তুৎসি বিদ্রোহীদের সাথে আর কোনো শান্তি চুক্তি না করে। ইউএন দালালদের দেওয়া শান্তি চুক্তির সময় শেষ হয়ে এসেছে। পল জাতিতে একজন হুতু হলেও তার তুৎসি প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক আছে, কারণ পলের স্ত্রী তাতিয়ানা সে নিজেও একজন তুৎসি। আজকে তাদের বাসায় তাতিয়ানার ভাই টমাস আর তার স্ত্রী বেড়াতে এসেছে। সন্ধ্যায় নাস্তা করার সময় দেশের খারাপ পরিস্থিতি নিয়ে তারা কথা বলছিল। এমন সময় হঠাৎ পলের ছোট ছেলে এসে জানায় বাড়ির সামনে রাস্তায় 2 গাড়ি ভর্তি আর্মি এসেছে। কথাটা শুনতেই সবার মুখে চিন্তার ছাপ পড়ে যায়। পল সবাইকে আশ্বস্ত করে বলে সে বিষয়টা দেখে আসছে। বাইরে আসতেই সে দেখে তাদের সামনের প্রতিবেশী ভিক্টরকে তুৎসি বিদ্রোহী সন্দেহে রুয়ান্ডান আর্মি বেধড়কভাবে পেটাচ্ছে। ভিক্টরকে গাড়িতে তোলার সময় আর্মির একজন তাদের দিকে তাকালে আসন্ন বিপদ আঁচ করতে পেরে পল দরজা লাগিয়ে দেয়, আর টমাসকে আজ রাতটা এখানেই থেকে যেতে বলে, কারণ সেও একজন তুৎসি, আর বাইরে বের হলে রুয়ান্ডান আর্মি তাকেও তুলে নিতে পারে। পরদিন সকালে মিল কলিন্সে ভেনেদিক নামের এক বিদেশি সাংবাদিক আসে। আজকে হোটেলে ইউএনের একটা সেমিনার হবে, তারা সেটাই কভার করবে। সেখানেই স্থানীয় এক লোককে তারা হুতু আর তুৎসিদের মধ্যে পার্থক্য জিজ্ঞেস করে। লোকটা বলে তুৎসিরা অপেক্ষাকৃত উজ্জ্বল বর্ণের আর তাদের নাক সরু। বেলজিয়ান ঔপনিবেশিকদের মতে তুৎসিরা অভিজাত শ্রেণীর, তাই সেই সময়ে তারা দেশ চালাতে তুৎসিদের ব্যবহার করত। তারাই মূলত এই বিভেদটা তৈরি করেছিল। আর যখন বেলজিয়ানরা চলে যায়, ক্ষমতা দিয়ে যায় হুতুদের উপর, যারা এতদিন তুৎসিদের দ্বারা নির্যাতিত ছিল। এখন হুতুরা তুৎসিদের উপর সেই বদলা নিতে চায়। সাংবাদিক অবাক হয়ে জিজ্ঞেস করে, দেখতে তো তোমরা একই রকমের, নিজেদের মধ্যে পার্থক্য করো কি করে? তখন ভেনেদিক পাশে বসে থাকা 2 জন মেয়েকে তাদের জাতিগত পরিচয় জিজ্ঞেস করলে একজন জানায় সে হুতু আর তার বান্ধবী তুৎসি। তার মানে রুয়ান্ডার সাধারণ জনগণের মধ্যে জাতিগত পরিচয় নিয়ে বিদ্বেষ না থাকলেও
একটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এক জাতিকে আরেক জাতির উপর তাতিয়ে তুলেছে। সেমিনার শুরু হলে কর্নেল অলিভার জানায়, রুয়ান্ডার এবং সমগ্র আফ্রিকার জন্য আজকে একটা ঐতিহাসিক দিন। প্রেসিডেন্ট আর তুচ্ছি বিদ্রোহীদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই খবরে কিছুক্ষণের জন্য উপস্থিত লোকেরা ভাবে বিপদ কেটে গেছে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। ওই দিন সন্ধ্যায় টমাস পলের সাথে দেখা করতে আসে আর বলে একটা খুব জরুরি কথা আছে। টমাস জানায় খুব কাছের একজন লোকের কাছ থেকে সে খবর পেয়েছে পালাতে হলে আজকেই পালাতে হবে, পরিস্থিতি খুব তাড়াতাড়ি আরও খারাপ হয়ে যাবে, আর তারা সাথে করে তাতিয়ানাকেও নিয়ে যেতে চায়। কিন্তু পল বলে, তোমাকে যে খবরটা দিয়েছে সে তোমার চাকরিটা চায়, এরকম কিছুই হবে না, আর তাছাড়া এখানে তো ইভেন্ট সদস্যরা আছেই। টমাস বলে, একটা সংকেত বলা হয়েছে, লম্বা গাছগুলো কেটে ফেলো। এই সংকেত পাওয়া মাত্রই ইন্টারহ্যাম মিলিশিয়া একটা গণহত্যা চালাবে, আপনি বুঝতে পারছেন না। এই সময় আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যায়। তখন পল বলে তারা যেন আপাতত বাসায় চলে যায়, সে বিষয়টা নিয়ে ভেবে দেখবে। ওই দিন কাজ শেষ করে বাসায় ফেরার সময় পল খেয়াল করে আজকে অদ্ভুতভাবে গাড়ির রেডিওতে কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, চারিদিকে খুটখুটে অন্ধকার। এভাবে কিছু দূর এগোতেই সে খেয়াল করে রাস্তার পাশের বাড়িঘরগুলোতে আগুন দেওয়া হয়েছে, আর একটা আর্মি কনভয় কোথাও থেকে সাইরেন বাজাতে বাজাতে সামনের দিকে যাচ্ছে, আর এই সময় সবাইকে বাড়ির ভেতরে থাকার জন্য বলছে। বাসায় পৌঁছালে পল কাউকেই দেখতে পায় না, তাই সে একটা টর্চ হাতে করে বাসার ভেতরে ঢুকে পড়ে। অনেক খোঁজার পর বেডরুমে আসলে দেখে এলাকার সবাই তার বেডরুমে লুকিয়ে আছে। এদের মধ্যে থেকে তখন তাতিয়ানা বের হয়ে আসে আর পলকে বলে এই এলাকায় সেই একমাত্র হুতু যার কাছে তারা আশ্রয় নিতে পারে, আর সে হুতু হওয়ায় তার বাসায় কেউ তুচ্ছিদের সার্চ করবে না। তখন পল সবাইকে অন্য আরেকটা রুমে যেতে বলে। পরদিন সকালে এলাকার লোকেরা রেডিওতে জানতে পারে প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। এ সময় পল সেখানে আসলে শুনতে পায় রেডিওতে বলা হচ্ছে গাদ্দারেরা যেন পালাতে না পারে, লম্বা গাছগুলো কেটে ফেলার সময় এসে গেছে। এটা শুনে পল বুঝতে পারে টমাস সেদিন সঠিক তথ্যই পেয়েছিল, তার মানে এই মুহূর্ত থেকে যে কোনো সময় একটা গণহত্যা শুরু হতে চলেছে। এ সময় হঠাৎই রুয়ান্ডান আর্মি পলের বাসায় আসে। পল সবাইকে শান্ত থাকতে বলে বাইরে যায় আর বলে সে জেনারেল বেজিবঙ্গের ঘনিষ্ঠ একজন। কি হয়েছে? তখন সেখানকার ইনচার্জ বলে তোমার আইডিটা দেখাও। বাকি সৈন্যরা তখন বাসার ভেতর থেকে সবাইকে টেনে বের করে একটা লাইনে দাঁড় করিয়ে দেয়। ইনচার্জ বলে হোটেল ডিপ্লোম্যাটকে আমরা ব্যবহার করতে চাই, তুমি আমাদের হোটেলের সব চাবি বুঝিয়ে দিবে, এখন চলো আমাদের সাথে। এই বলে পলের হাত ধরে টেনে গাড়িতে উঠাতে যায়, কিন্তু পল তার পরিবারকে একা রেখে যেতে রাজি হয় না। তাই ইনচার্জ সবাইকে নিয়েই হোটেল ডিপ্লোম্যাটে যেতে রাজি হয়, আর এই তাড়াহুড়াতে সে বাকিদের আইডিও চেক করতে ভুলে যায়। পথে আসতে আসতে তারা দেখে জর্জের বন্ধু সাইমন আর তার পরিবারের লাশ বাসার সামনে পড়ে আছে, আর হুতুরা দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় উন্মাদের মতো নাচানাচি করছে আর দোকানপাটে ইচ্ছে মতো লুটপাট চালাচ্ছে। হোটেল ডিপ্লোম্যাটে এসেই পল চাবি আনতে ভেতরে চলে যায়। এ সময় সিন্দুক থেকে সে কিছু টাকাও নিজের পকেটে নিয়ে নেয়। বাইরে আসলে পল দেখে গাড়ির ভেতরে কেউ নেই, সবাইকে মাটিতে বসানো হয়েছে। পল চাবি নিয়ে কাছে গেলে ইনচার্জ তাকে একটা সজোরে চড় মারে আর বলে বিশ্বাসঘাতক, এরা সবাই তুচ্ছি, তুই কি আমাকে বোকা পেয়েছিস? আর পলকে একটা পিস্তল এগিয়ে দিয়ে বলে গুলি কর এদের। তখন পল বলে সে পিস্তল চালাতে জানে না। এরপর ইনচার্জ একটা ফাঁকা গুলি ছোড়ে আর বলে এটা খুবই সহজ, হয় তুই ওদের গুলি করবি নয়তো আগে নিজে মরবি। পল জানতো রুয়ান্ডান আর্মিরা খুবই লোভী, আর সে এটাকেই কাজে লাগায়। পল বলে স্যার, এটা না করার জন্য আপনাকে কত দিতে হবে? ইনচার্জ বলে তুই আমাকে টাকা দিবি? তখন পল বলে স্যার, একটু পরে আপনার কাছে আর এদের কোনো দাম থাকবে না, তার চেয়ে কিছু টাকাই নিয়ে নিন না। আর এতে ইনচার্জ রাজি হয়ে যায় আর প্রত্যেকের জন্য 10,000 ফ্রাঙ্ক দাবি করে। পল নিজের স্ত্রী আর ছেলেমেয়েদের জন্য 50,000 ফ্রাঙ্ক দিয়ে তাদেরকে ভ্যানে উঠিয়ে দেয়, কিন্তু প্রতিবেশীদের এইভাবে মৃত্যুর মুখে রেখে যেতে তার বিবেকে বাধে। তাই সে অনুরোধ করে এদের কাছে যা যা আছে তা নিয়ে এদেরকেও যেন যেতে দেয়। তখন পল সবার কাছ থেকে যা কিছু আছে সেটা নিয়ে ইনচার্জকে দিলে সে বলে এগুলো তো অনেক কম, এর জন্য শুধু একজন তুচ্ছিকে মুক্তি দিতে পারি। তখন পল তাকে বলে মিল কলিন্স হোটেলে গেলেই সে তাদের সবার জন্য 1 লাখ ফ্রাঙ্ক দেবে। একটু ভেবে ইনচার্জ এই প্রস্তাবে রাজি হয়ে যায় আর বলে সবাই ভ্যানে ওঠো। হোটেল মিল কলিন্সে এসে পল 1 লাখ ফ্রাঙ্ক দিয়ে বাকিদের ছাড়িয়ে নেয়। তখন পলের এমন মহৎ কাজের জন্য সবাই পলকে ধন্যবাদ দিতে থাকে। পল সবাইকে কর্মচারীদের রুমে লুকিয়ে রাখে, তারপর কাজে যোগ দেওয়ার জন্য পোশাক পরে নেয়। এদিকে ট্যুরিস্টরা দূতাবাসের সাথে যোগাযোগ করে দলে দলে রুয়ান্ডা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।
এ সময় পল জানতে পারে গ্রেগোয়া নামের এক কর্মচারী প্রেসিডেন্সিয়াল সুইটে উঠেছে, আর সে কোনো কাজও করছে না। পল তাকে কাজে যোগ দেওয়ার জন্য বললে সে বলে, তুমি কি ওই গাদ্দারগুলোর গন্ধ পাচ্ছ না? আমাকে যদি রুম ছাড়তে হয় তাহলে ওই গাদ্দারগুলোকে আমি খুঁজে বের করব, আর আমি জানি কাদেরকে দিয়ে ওদের সাফ করাতে হবে। পল তখন আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। হোটেলে এত এত লোক আশ্রয়ের জন্য আসা শুরু করেছে যে সবাইকে রুম দেওয়া সম্ভব হচ্ছে না। এমনকি শেয়ার করার পরও জায়গার তীব্র সংকট রয়েছে। এই সময় রেড ক্রিসেন্ট সদস্য ম্যাডাম আর্চার পলকে ডেকে নিয়ে যায়। দেখা যায় সে শহরের একটা অনাথ আশ্রম থেকে বেশ কিছু বাচ্চা ছেলে মেয়ে নিয়ে এসেছে। ম্যাডাম আর্চারের অনুরোধে সে তাদেরকে একটা রুম দিতে রাজি হয়। তাদেরকে রেখে ম্যাডাম আর্চার বাকি আরও 10 জন বাচ্চাকে আনতে গেলে পল তাকে তার শ্যালক টমাসের একটা ছবি দেয় আর বলে যদি সে কোনোভাবে এদের খোঁজ পায় তাহলে যেন পলকে জানায়, কারণ সেদিন পলের সাথে দেখা করার পর তারা আর বাসায় ফেরেনি। শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতির কারণে হোটেল মিকোলিনি একমাত্র নিরাপদ আশ্রয় হিসেবে দাঁড়িয়ে আছে এই কিগালিতে। সাংবাদিক এক ইন্টারভিউয়ে কর্নেল অলিভারকে জিজ্ঞেস করে, শোনা যাচ্ছে হোটেলের বাইরে নির্বিচারে মানুষ জবাই করা হচ্ছে, শান্তিরক্ষীরা কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে? তখন কর্নেল অলিভার বলে, হোটেলের বাইরে তাদের কোনো প্রোটোকল নেই, তাই এই বিষয়ে সে কিছুই করতে পারবে না। এই বলে কর্নেল চলে যায়। কিন্তু ভেনেদিক এই নির্মম সত্যটাকে ইন্টারন্যাশনালি সবার সামনে আনতে চায়। এইভাবে সে দেখেও না দেখার ভান করে থাকতে পারবে না। কিন্তু তার বস জ্যাক তাকে বলে বাইরে যাওয়ার মতো সাজোয়াজার না পাওয়া পর্যন্ত সে যেন এখানকার ট্যুরিস্টদের ভিডিও নেয়। কিন্তু ভেনেদিক কোনোভাবেই এটা মেনে নিতে পারে না, আর বসের চোখ ফাঁকি দিয়ে হোটেল থেকে বের হয়ে যায়। এদিকে পল জ্যাকের রুমে এসির সমস্যা দেখতে এসেছে। জ্যাক তখন কর্নেল অলিভারের ভিডিও টেপ চালিয়ে দেখছিল। এমন সময় ভেনেদিক কোথাও থেকে হন্তদন্ত হয়ে ঘরে আসে আর জ্যাককে বলে, তোমার এটা দেখা উচিত। এই সময় সে একটা টেপ প্লে করে, যেটা এইমাত্র সে রেকর্ড করে নিয়ে এসেছে। দেখা যায় অন্তত জনাভিষেক তুচ্ছি পুরুষ আর মহিলাকে রাস্তায় ফেলে কোপানো হচ্ছে, যাদের মধ্যে কিছু শিশুও আছে। জ্যাক এটা দেখে তাড়াতাড়ি হেড অফিসে ফোন করে আর বলে, এখানে একটা গণহত্যা চলছে, গণহত্যা। আমি কিছু ফুটেজ পাঠাচ্ছি, আজকে রাতের খবরেই এটা পরিবেশন করতে হবে। পরদিন সকালে একদল তুচ্ছি ক্ষতবিক্ষত অবস্থায় কোনো রকমে মিকোলিনে এসে পৌঁছায় আর শান্তিরক্ষী বাহিনীর কাছে আশ্রয় নেয়। এই সময় তাদের পিছু নিয়ে হুতু সন্ত্রাসীরাও মিকুলিনের ভেতরে ঢুকে পড়ে আর একজন ইউএন সদস্যের হেলমেট নাচাতে থাকে, যাকে ওরা একটু আগেই হত্যা করেছে। ওরা হুমকি দেয় যে ওরা আরও 10 জন বেলজিয়ান সৈন্যকে হত্যা করেছে। তুচ্ছিদের সাহায্য করা বন্ধ না করলে ওরা আবার ফিরে আসবে আর হোটেলের সবাইকে মেরে ফেলবে, আর তারপর তারা সেখান থেকে চলে যায়। 5 দিন পর ম্যাডাম আর্চার মিকোলিনে ফেরত আসে আর পলকে জানায় সে টমাসকে খুঁজে পায়নি। তার বাচ্চাদের সাথে কি হয়েছে সেটাও সে জানে না। আর যেই 10 জন বাচ্চাকে সে আনতে গিয়েছিল তাদের সবাইকে তার সামনেই জবাই করা হয়েছে, যেটা তাকে দেখতে বাধ্য করা হয়। কিন্তু একজন বিদেশি হওয়ায় সে বেঁচে যায়। পলের ফোনের পর ফোন আর উচ্চ কর্মকর্তাদের হাতে পায়ে ধরার ফলে পরদিন সকালে এক প্লাটুন ইউরোপিয়ান সৈন্য ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মিকোলিনে আসে। তাদের দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাহলে কিগালিতে এখন তারা নিরাপদ, আশার একটা নতুন সূর্য উদয় হয়েছে। পল যখন হাসি মুখে সৈন্যদের দেখছে তখন সে দেখতে পায় কর্নেল অলিভার কিছু একটা নিয়ে সৈন্যদের সাথে রাগারাগি করছে, আর এক পর্যায়ে নিজের ক্যাপ মাটিতে আছাড় দিয়ে ফেলে দেয় আর ভিতরে চলে আসে। পল তখন কর্নেলকে শান্ত করতে ওয়াইন অফার করে আর তাকে কংগ্রেচুলেশন জানায়। কর্নেল তখন বলে, তোমার উচিত আমার মুখে থুতু ফেলা। পল কর্নেলের এই কথার মানে জিজ্ঞেস করলে সে বলে, তোমরা ময়লা আবর্জনা, তোমরা অসভ্য, তোমাদের কোনো মূল্য নেই। পল বলে, স্যার আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। কর্নেল তখন বলে, যাদের তুমি আপন ভাবতে তারা তোমাদের বাঁচাতে আসেনি, তারা শুধু তাদের নাগরিকদের এখান থেকে নিয়ে যাবে আর তোমাদের এখানে মরার জন্য ফেলে রেখে যাবে। এটা শুনে পল মন খারাপ করে রুমে চলে আসে আর তাতিয়ানাকে বলে, তারা বলেছিল আমি তাদেরই একজন, এতদিন আমি তাদের জন্য যা করেছি তারা সব ভুলে গেছে। তাতিয়ানা পলকে সান্ত্বনা দেয় আর বলে, এখন ভেঙে পড়ার সময় না। পরদিন সকাল হতেই একে একে সব বিদেশি নাগরিকরা হোটেল ছেড়ে চলে যেতে থাকে আর হোটেলের কর্মচারীরা তাদের মাথায় ছাতা ধরে তাদেরকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। এক কর্মচারী ভেনেদিকের মাথায় ছাতা ধরলে সে বলে, দয়া করে এটা করো না, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। পৃথিবীর শক্তিধর সাদা চামড়ার মানুষদের এমন স্বার্থপর আচরণে কর্নেল অলিভারও একই সাথে বিস্মিত আর লজ্জিত। ঠিক এই সময় চার্চের ফাদার বেশ কিছু অনাথ বাচ্চাদের নিয়ে আসে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে এসে জানতে পারে রুয়ান্ডান কাউকেই নেওয়ার অনুমতি নেই। তাই বাধ্য হয়ে জীবন বাজি রেখে বাঁচিয়ে আনা এই অনাথ শিশুগুলোকে
মৃত্যুকূপে পরিণত হওয়া রুয়ান্ডাতে রেখেই নিজ দেশে ফেরত যেতে হয়। আর রেখে যাওয়া সবার অন্য দেশে জায়গা না হলেও আশ্রয় হয় পলের মিল কলিন্স হোটেলে। এতদিন ইউএন আর্মির কারণে হুতু আর্মিরা এই হোটেলে কোনো অভিযান চালাতে পারেনি, তাই তারা চলে যাবার পরদিনই তারা হোটেলে চলে আসে। আর সকালে হুতু আর্মি অফিসারের বন্দুকের খোঁচায় পলের ঘুম ভাঙলে সে তাকে হোটেলের সবাইকে নিয়ে বাইরে বের হতে বলে। তখন সে তাদের কাছ থেকে 20 মিনিট সময় চায় কাপড় বদলানোর জন্য, আর হুতু আর্মিদের দামি বিয়ার দিয়ে কিছুক্ষণ ভুলিয়ে রাখা হয়। এদিকে পল হোটেলের বসের কাছে ফোন দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, আমরা মারা যেতে চলেছি স্যার, আপনারা ভালো থাকবেন। এ সময় বস পলকে বলে, কোথায় ফোন করলে এটা থামানো যাবে? পল বলে সে জানে না, তবে হুতু আর্মিদের ফ্রেঞ্চ সেনাবাহিনীর রসদ সাপ্লাই দেয়, সেইটুকুই জানে। তখন বস পলকে বলে সময় কেনার জন্য যতদূর সম্ভব হয় পল যেন সেটা করে, সে কিছু একটা ব্যবস্থা করছে। হুতু সেনাবাহিনী দুবেকে হোটেলের গেস্ট লিস্ট আনার জন্য বললে পল সেখানে আসে আর সৈন্যদের আরও কিছু দামি বিয়ার দিয়ে ভুলিয়ে রাখতে বলে সে 2 সপ্তাহ আগের গেস্ট লিস্ট প্রিন্ট করে নিয়ে যায় সেই অফিসারের কাছে। অফিসার সেটা দেখে বলে, আমার সাথে মশকরা করিস? এখানে কোনো রুয়ান্ডাবাসীর নাম নেই, এখনই আসল লিস্টটা নিয়ে আয়, না হলে তোদের সবাইকে এখানেই মারবো, আর শুরুটা তোকে দিয়ে করব। তখনই সেখানে একটা সৈনিক আসে আর অফিসারকে একটা ওয়াকি টকি দেয়। তখন অপর প্রান্ত থেকে একজন সিনিয়র অফিসার বলে ওঠে, মিল কলিন্স হোটেলের ধারে কাছেও যাবে না, এখনই সেখান থেকে চলে আসো। তখন অফিসার পলকে ডেকে বলে, এই তুই কাকে ফোন করেছিস, তোর নাম কি? পল তখন নিজের নাম বলে, পল রুসেসাবাগিনা। অফিসার বলে, তোকে মনে রাখলাম, সামনের বার পার পাবি না। এই কথা বলে সে তার সৈন্য নিয়ে চলে যায়। পল ফিরে এসে বসকে ফোন করে বলে সে কি এমন করলো যে তারা চলে যেতে বাধ্য হলো। বস বলে সে ফ্রেঞ্চ আর বেলজিয়ানদের হাতে পায়ে ধরেছিল, এবারের মতো বেঁচে গেলেও খুব বেশি দিন এভাবে কাজ হবে না। ফ্রেঞ্চ, বেলজিয়ান, আমেরিকান কেউই রুয়ান্ডার মানুষের জীবনকে এতটুকু মূল্য দেয় না, এর বেশি তার হাতে আর করার মতো কিছুই নেই। তখন পল ধন্যবাদ দিয়ে ফোন রেখে দেয় আর স্টাফ রুমে সবাইকে একত্র করে জানায় যে কেউ আমাদের আর বাঁচাতে আসবে না, যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। আর সবাইকে নিজেদের পরিচিত মহলে এমনভাবে যোগাযোগ করতে বলে যেন ফোনের মধ্যে দিয়ে পৌঁছে গিয়ে তার হাত ধরেছেন, আর তাদের অনুভব করাবেন এই হাত যদি তারা ছেড়ে দেয় তাহলে আমরা সবাই মারা যাব। ওই দিন রাতে গ্রেগোয়াকে সাথে করে নিয়ে পল জর্জ রুটুগুন্ডার কাছে আসে চাল আর প্রয়োজনীয় জিনিস নিতে। দেখা যায় তুচ্ছি নারীদের সেখানে উলঙ্গ করে নির্যাতন করা হচ্ছে। পল কিছু না বলে ভিতরে চলে আসে। তখন জর্জ বলে, তোমার হোটেলে যে ধনী গাদ্দারগুলো আছে তাদের টাকা আর বেশি দিন কাজে আসবে না, খুব তাড়াতাড়ি তুচ্ছি জাতিটাই শেষ হতে যাচ্ছে। পল বলে, তোমার কি মনে হয় তুমি একটা জাতি শেষ করে ফেলতে পারবে? তখন জর্জ বলে, কেন পারবো না, ইতিমধ্যে অর্ধেকের বেশি মেরে ফেলা হয়েছে। পল এটা শুনে একদম চুপ হয়ে যায় আর কোনো কথা না বলে সেখান থেকে জিনিস নিয়ে রওনা হয়ে যায়। তারা একটা কুয়াশা ঢাকা রাস্তা দিয়ে হোটেলে ফিরছিল। এমন সময় হঠাৎ গাড়িটা এমনভাবে দুলতে শুরু করে যেন মনে হয় গাড়িটা এখনই উল্টে যাবে। তখন পল ভাবে সে এর আগেও এই রাস্তা দিয়ে অনেকবার এসেছে, কিন্তু এই রাস্তা তো এত খারাপ ছিল না। তাই কি হয়েছে দেখার জন্য পল গাড়ি থেকে নামতে গেলে সে পা হুড়কে পড়ে যায় লাশের উপরে। উঠে দাঁড়াতেই সে যেটা দেখে তাতে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। পুরো রাস্তা জুড়ে শত শত মানুষের লাশ পড়ে আছে, চারিদিকে বিকট দুর্গন্ধ আর মাছি ভন ভন করছে। তার মানে এতক্ষণে গাড়িটা এই লাশগুলোর উপর দিয়ে আসছিল। এরপর পল গাড়িতে বসে গ্রেগুয়াকে অন্য রাস্তা দিয়ে যেতে বলে, আর এও বলে সে যেন হোটেলে এই ব্যাপারে কাউকেই কিছু না বলে। হোটেলে ফিরে আসার পর ওই দিন রাতে পল মনে মনে অনেক ভয় পেতে থাকে। সে তাতিয়ানাকে বলে সে যদি মিলিটারিদের আটকাতে না পারে তাহলে সে যেন বাচ্চাদের ছাদে নিয়ে আসে আর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু তাতিয়ানা রাজি হয় না। তখন পল বলে সে চায় না বাচ্চারা ছুরির আঘাতে কষ্ট পেয়ে মারা যাক। অনেকবার বলার পর তাতিয়ানা শেষমেশ পলের কথা মেনে নেয়। পরদিন সকালে কর্নেল অলিভার দৌড়াতে দৌড়াতে আসে আর পলকে বলে একটা সুখবর আছে, তোমাদের ফোনে কাজ হয়েছে। কর্নেল অলিভার একটা কাগজ থেকে একে একে নাম বলা শুরু করে যাদেরকে বিশেষ নিরাপত্তা সহকারে নিরাপদ একটা জায়গায় স্থানান্তর করা হবে। ওই তালিকায় পলের পরিবারের নাম থাকলেও বেশিরভাগ মানুষেরই নাম ছিল না। পরদিন সকাল 7টায় তালিকায় নাম আসা সকলকে গাড়িতে তোলা হয়। পল সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিল। এমন সময় হোটেলে থেকে যাওয়া সবার দিকে তাকিয়ে পলের মনে হয় তার ভরসায় সবাই এতদিন ছিল, এভাবে সে সবাইকে ফেলে রেখে চলে যেতে পারে না। তাই এক প্রতিবেশীকে তার পরিবারের খেয়াল রাখতে বলে পল গাড়ি থেকে নেমে যায়। তাতিয়ানা আর ছেলেমেয়েরা পলের জন্য কান্না করতে থাকে, কিন্তু পল বলে সে সবাইকে নিয়ে খুব শীঘ্রই তাদের সাথে যোগ দিবে। এই সিদ্ধান্ত সবার মধ্যে পলের জন্য একটা আলাদা মর্যাদার জায়গা তৈরি করেছিল। অন্যদিকে গ্রেগোয়া যে পলের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগের অপেক্ষায় ছিল, সে সবার চোখের আড়ালে কোথাও একটা চলে যায়। ইউএনের গাড়িগুলো
খুব সতর্কতার সাথে দ্রুত এলাকা ছাড়ছিল। পথে মোড়ে মোড়ে হুতু সন্ত্রাসীরা পাহারা দিচ্ছে। হঠাৎ দেখা যায় গ্রেগোয়া সেখানে আসে আর একজন সন্ত্রাসীকে বলে দেয় ইউএন তুৎসিদের গাড়িতে করে স্থানান্তর করছে, যেখানে পলের পরিবারও আছে। এটা শুনে সন্ত্রাসীটা রেডিওতে এটা প্রচার করে দেয় আর রাস্তায় থাকা সন্ত্রাসীরা গাড়িগুলোকে ঘিরে ধরে। পল নিজেও রেডিওতে এটা শুনতে পায় আর সাথে সাথে জেনারেল বেজিমুঙ্গুকে ফোন দেয়। অন্যদিকে একটা সন্ত্রাসী গাড়ির ভিতরে ঢুকে পড়ে আর পলের পরিবারকে খুঁজতে থাকে। সে তাতিয়ানাকে নিজের নাম বলতে বললে তাতিয়ানা এমন পরিস্থিতিতে নিজের নাম বলতে পারে না। এই সময় সেখানে জেনারেল বেজিমুঙ্গু নিজের সৈন্য নিয়ে উপস্থিত হয়। সন্ত্রাসীরা একজন রুয়ান্ডান সৈনিককে গুলি করে হত্যা করলে রুয়ান্ডার সেনাবাহিনী ফাঁকা গুলি ছোড়া শুরু করে। তখন সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ইউএন আর্মি এই সুযোগে গাড়ি নিয়ে কোনো রকমে হোটেল মিকোলিনে ফেরত আসে। তাতিয়ানা পলের উপর রাগ করে, কারণ সে এমন পরিস্থিতিতে নিজের পরিবারকে আলাদা করে দিয়েছিল। পল তখন সবাইকে জড়িয়ে ধরে আর শান্ত করার চেষ্টা করে। বিকেলে পল তাতিয়ানাকে নিয়ে পুলের পাশে হাঁটতে গেলে দেখে সবাই সুইমিং পুল থেকে পানি নিয়ে খাচ্ছে। দুবে জানায় বাইরে থেকে তাদের পানির সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। পল তখন বেজিমুঙ্গুকে এই সমস্যা সমাধান করার জন্য ডাকে, কিন্তু জেনারেল এর জন্য ওয়াইনের সাপ্লাই দাবি করে। পল তাকে জানায় রুটুগুন্ডার সাথে সম্পর্ক খারাপ হওয়ায় আপাতত ওয়াইনের সাপ্লাই বন্ধ আছে, তার বদলে কিছু টাকা নিতে। কিন্তু বেজিমুঙ্গু বলে এইসব টাকা এখন পাছামোছার কাছেও আসবে না, এখন থেকে আমরা আর কোনো নিরাপত্তা দিতে পারবো না। এই বলে জেনারেল তার সৈন্য নিয়ে চলে যায়। এদিকে কোনো নিরাপত্তা না থাকায় হোটেল মিকোলিনে হামলা করা একদম সহজ হয়ে গিয়েছিল। সেদিন রাতে সবাই রাতের খাবার খাওয়ার সময় হুতুর সন্ত্রাসীরা হোটেলে রকেট হামলা চালায়, কিন্তু ভাগ্যক্রমে সবাই বাইরে থাকায় কেউ হতাহত হয় না। এদিকে সুইমিং পুলের পানিও ফুরিয়ে আসছে, অন্যদিকে খাবারেরও যথেষ্ট ঘাটতি তৈরি হয়েছে। এভাবে চলতে থাকলে সবাই দুদিনের মধ্যেই মারা পড়বে। তাই তারা কর্নেল অলিভারকে আবার ডেকে পাঠায়। কর্নেল অলিভার এসে জানায় তুৎসিরা ইতিমধ্যে হুতুদের প্রতিরোধ করা শুরু করেছে। তারা শহরের প্রায় অর্ধেকটা দখল করে ফেলেছে। তুৎসি বিদ্রোহীদের নিরাপত্তা সীমানার ভেতরে কোনোভাবে ঢুকতে পারলে আর কোনো সমস্যা থাকবে না। পল তখন বলে তাহলে কর্নেল কবে তাদের নিয়ে যেতে পারবে? কর্নেল অলিভার বলে দুদিনের আগে সে কোনোভাবেই কোনো ব্যবস্থা করতে পারবে না, কিন্তু হোটেলের এমন পরিস্থিতিতে তারা 2 দিনে সবাই মারা পড়বে। কর্নেলের উপর রাগ করে তাই পল ভেতরে চলে যায়। রাতে ঘুমানোর সময় পলের মনে পড়ে সে আগে যেই হোটেলে কাজ করত সেখানে এখনও ওয়াইনের মজুদ আছে, যেটা দিয়ে সে বেজিমুঙ্গুর থেকে নিরাপত্তা কিনতে পারবে। আর কর্নেলকেও সাথে নিলে তারা সবাই কালকেই রওনা দিতে পারবে। সকালবেলা পল বেজিমুঙ্গুকে ডেকে আনে আর তাকে ওয়াইনের কথা বলে ডিপ্লোম্যাটে যেতে বলে। যাওয়ার সময় পল দেখতে পায় ম্যাডাম আর্চারের গাড়িটা রাস্তার পাশে উল্টো হয়ে পড়ে আছে। তারা হোটেল ডিপ্লোম্যাটে এসে পৌঁছালে দেখতে পায় সেখানে প্রচুর গোলাগুলি হচ্ছে, মানুষ জীবন নিয়ে পালাচ্ছে। বেজিমুঙ্গুকে সে সিন্দুক থেকে ওয়াইন বের করে দেয় আর তাকে মিকোলিনে ফেরত নিয়ে যেতে বলে, কিন্তু জেনারেল বলে এখন আর ফেরা যাবে না, ওই খ্যাপা লোকগুলো এখন ওই রাস্তাতেই ওত পেতে আছে। তখন পল বলে এই বিপদের সময় আমাদেরকে একে অপরকে সাহায্য করা উচিত, কিন্তু জেনারেল বলে তোমাকে সাহায্য করে আমি কি পাবো? পল তখন বলে আমেরিকানরা আপনাকে যুদ্ধ অপরাধী হিসেবে মার্ক করে রেখেছে আর আমরা আপনার হয়ে সাক্ষী দিতে পারি। তখন জেনারেল বলে আমাকে বোকা পেয়েছ, যা খুশি বলবে আর আমি মেনে নেব। তখন পল রেখে গিয়ে বলে আপনি তো বুকে 5টা স্টার লাগিয়ে বসে আছেন, একবার ভাবুন দেশে এত কিছুর জন্য তারা আপনাকে ছাড়া আর কাকে দায়ী করবে। তখন জেনারেল হোটেলে যেতে রাজি হয়। হোটেলে ফিরলে দেখা যায় সেখানে ইতিমধ্যে হুতুর সন্ত্রাসীরা হামলা করেছে আর সবাইকে হত্যা করার জন্য লাইন ধরে বাইরে বের করা হচ্ছে। জেনারেল সেখানে পৌঁছালে সে ফাঁকা গুলি ছুড়ে আর সবাইকে থামার জন্য বলে, আর পল নিজের পরিবারকে খুঁজতে হোটেলের ভেতরে ঢুকে পড়ে। তখন সে গ্রেগোয়ার সামনে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে সেখানে রুয়ান্ডান সেনাবাহিনী চলে আসলে পল সেখান থেকে পালিয়ে যায়। একসময় পলের মনে পড়ে সে তাতিয়ানাকে হুতু সন্ত্রাসীদের দেখলে আত্মহত্যা করতে বলেছিল। তাই সে দৌড়ে ছাদে আসে আর দেখে নিচে একজন মহিলা কয়েকটা বাচ্চা নিয়ে পড়ে আছে। এটা দেখে পল কাঁদতে থাকে আর তাতিয়ানাকে ডাকতে থাকে, কিন্তু দেখা যায় ওই মহিলা আসলে তাতিয়ানা না, সে তার ছেলেমেয়েকে নিয়ে ওখানে লুকিয়ে আছে। এটা দেখে পল দৌড়ে আবার হোটেলের ভেতরে আসে আর তাতিয়ানাকে সব জায়গায় খুঁজতে থাকে। একসময় সে তাতিয়ানাকে বাথরুমের ভেতরে খুঁজে পায়। তখন সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যে তাতিয়ানা তার কথা মতো আত্মহত্যা করেনি। এর কিছুক্ষণ পরে কর্নেল অলিভার সেখানে গাড়ি নিয়ে উপস্থিত হয় আর সবাইকে নিয়ে তুৎসি শিবিরে রওনা হয়ে যায়। শিবিরের কাছাকাছি পৌঁছালে আবারও একদল হুতু সন্ত্রাসী তাদের ঘিরে ধরে। কর্নেল বলে গাড়ি থামাবে না, ওদের উপর দিয়ে চালিয়ে দাও। তখন হঠাৎ দেখা যায় একদল সশস্ত্র বাহিনী সন্ত্রাসী দলটাকে জঙ্গলের দিক থেকে ঘিরে ধরছে আর একসময় তারা গুলি করা শুরু করে।
আর একে একে সন্ত্রাসীরা মাটিতে লুটিয়ে পড়তে থাকে। পল মাথা তুলে দেখতে পায় এই সশস্ত্র বাহিনী তাদের গাড়ি ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছে। তখন পল সবাইকে বলে, ওরা তুচ্ছ বিদ্রোহী বাহিনী, আমরা ফ্রন্টলাইন পার করে ফেলেছি। বিদ্রোহী বাহিনী হাত উঁচিয়ে গাড়িতে থাকা মানুষদের সাহস দিতে থাকে। এরপর তারা শিবিরে এসে পৌঁছালে দেখা যায় ম্যাডাম আর্চারও শিবিরে আছে। তার মানে তুচ্ছি বিদ্রোহীরা তাকে উদ্ধার করেছে। ম্যাডাম আর্চার সেখানে হঠাৎ সেই বাচ্চাগুলোকে দেখতে পায় যাদেরকে সে মিল কলেন্সে রেখে এসেছিল। নার্স তখন জানায় ওরা মাত্রই মিল কলেন্স থেকে আসা গাড়িগুলোতে করে এসেছে। তখন ম্যাডাম আর্চার দৌড়ে বাইরে আসে আর শিবির থেকে ছেড়ে যাওয়া গাড়িগুলোতে পলকে খুঁজতে থাকে। একসময় পল জানলা দিয়ে ম্যাডাম আর্চারকে দেখতে পায় আর গাড়ি থামিয়ে নিচে নেমে আসে। তখন ম্যাডাম আর্চার বলে সে তাতিয়ানার ভাইয়ের 2 জন মেয়েকে খুঁজে পেয়েছিল, তারা বেঁচে আছে। এটা শুনে সবাই শিবিরে ফেরত আসে আর বাচ্চাদের মাঝে তাদের খুঁজে পায়। এরপর তারা বাচ্চাদের নিয়ে কয়েক মাস পর বেলজিয়ামে চলে আসে আর এর মধ্যে টমাসের 2 জন মেয়েকেও তারা দত্তক নিয়ে নেয়। কিন্তু এরপর অনেক খোঁজাখুঁজির পরও টমাস আর তার স্ত্রীকে আর কখনোই খুঁজে পাওয়া যায়নি। পল সেদিন তাদের বাধা না দিলে হয়তো তারা আজ বেঁচে থাকত। 1994 সালে তুৎসি বাহিনী কোনো বিদেশি শক্তির সাহায্য ছাড়াই হুতু সন্ত্রাসীদের পরাস্ত করে এই গণহত্যা বন্ধ করে। আর 2002 সালে জেনারেল বেজিমুঙ্গুকে আঙ্গোলা থেকে গ্রেফতার করা হয় আর হুতু নেতা জর্জ রুটুগুন্ডার সাথে একই ট্রাইব্যুনালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যারা কিগালিতে ফেলে গিয়েছিল 10 লক্ষ লাশ। গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এই ধরনের সত্য ঘটনা নিয়ে আরও গল্প চাইলে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও।